আসসালামু আলাইকুম। স্বাগতম সকলকে মনন মঞ্জিল একাডেমির পক্ষ থেকে। সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে, এবং গতির আমরা অনুধাবনমূলক কয়েকটা প্রশ্ন করব, যে প্রশ্নগুলো বারবার বোর্ডে ঘুরে ফিরে আসে। তো চলো শুরু করি। তো এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। তো অতিক্রান্ত দূরত্ব এবং যে সরণ, দূরত্ব এবং সরণের মাঝে পার্থক্য, এটাকে জানতে হবে, তাহলে সমস্ত প্রশ্নই করা যাবে। যদি ধরা হয় এখানে একজন ব্যক্তি রয়েছে এবং এখানে একজন ব্যক্তি রয়েছে, তো আমরা ধরলাম এটা এ অবস্থান এবং এটা হচ্ছে, এটা ধরলাম এ অবস্থান, এবং এখানে যে ব্যক্তি রয়েছে সেটা বি অবস্থানে আছে। এখানে যে ব্যক্তিটা রয়েছে ধরলাম বি অবস্থানে এখানে আছে। তো এই অবস্থানে থাকা ব্যক্তি চাইলেই সরাসরি এখানে যেতে পারে বি অবস্থানে। সরাসরি যেটা সোজা, এটাকে আমরা বলি সরল রৈখিক দূরত্ব। ঠিক আছে, সরাসরি এটা সরল রৈখিক দূরত্ব। আবার এই অবস্থানে থাকা ব্যক্তি চাইলেই এখান থেকে ঘুরে, এখান থেকে ঘুরে, এখান থেকে ঘুরে, এখান থেকে ঘুরে, এভাবে গিয়ে বি অবস্থানে যেতে পারে। তো যদি একদমই সোজা হয়, সরল রৈখিক হয়, এই সরল রৈখিক দূরত্বকে বলতেছি আমরা সরণ। এই অবস্থান থেকে বি অবস্থানের সোজা মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, এটাকে আমরা বলতেছি সরণ। অর্থাৎ বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে বলা হয় সরণ। আর দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে একদম ঘুরে ফিরে একদম গিয়ে, মানে যত পথে আমি অতিক্রম করি না কেন, সারা দেশ ঘুরে এসে যদিও সেই বি অবস্থানে যাই, এটাকে আমরা তখন বলি দূরত্ব। ঠিক আছে, এটা এই সরণের ক্ষেত্রে দিকটা নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্ব, কিন্তু দূরত্বের ক্ষেত্রে সেটা দিক নির্দিষ্ট নয়, এটার ক্ষেত্রে দিক নির্দিষ্ট নয়। তাহলে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা এটা। এখন কথা হলো, যদি আমরা কোন একটা স্থানে, আমরা যদি সরলরৈখিক দূরত্ব যদি না পাই, এমন একটা স্থান হলো যেখানে সরলরৈখিক কোনো দূরত্ব পাইতেছি না, তাহলে সেখানে কি আমি সরণ পাবো? সরলরৈখিক দূরত্ব যদি আমি না পাই, তাহলে সরণটা কি হবে? শূন্য। কিন্তু দূরত্ব কখনো কি শূন্য হতে পারে না, কারণ সেটা দূরত্বের ক্ষেত্রে সমস্ত জায়গা ঘুরে ফিরে যদি আমি এখানে আসি, এই অবস্থান থেকে, এটা বি, এই অবস্থান থেকে বি অবস্থান, এখানে ঘুরে আমার এখানে কোনো আসলে এই পথের উপর নির্ভর করবো না যে কেমন পথ কি না কি, কারণ দূরত্ব হতে গেলে আমার এই অবস্থান বা আদি অবস্থান থেকে শেষ অবস্থান যেরকমই হোক না কেন, সম্পূর্ণ পথের অতিক্রান্ত যে পথ, সেটাই হচ্ছে তার দূরত্ব। ঠিক আছে, কিন্তু তাহলে দূরত্ব ডি নট ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ দূরত্ব কখনো শূন্য হতে পারে না। কিন্তু সরণ শূন্য হতে পারে। সরণ শূন্য হতে পারে, কারণ যদি সরলরৈখিক দূরত্ব যদি কোনো প্রেক্ষাপটে আমরা না পাই, কোনো স্থানে যদি সরলরৈখিক দূরত্ব এরকম স্ট্রেট একটা রাস্তা যদি আমরা না পাই, তখন সেটা কি হতে পারে? তখন সরণ শূন্য হতে পারে। এখন বলতেছে, তাহলে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। কিভাবে শূন্য হতে পারে? এইভাবে ব্যাখ্যা করে দিব, যে সরণের আমরা সংজ্ঞা দিব, সরণের সংজ্ঞা দেব, দিয়ে বলবো যদি কখনো আমরা এই সরণের সংজ্ঞা কি, বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে বলা হয় সরণ। যদি কখনো সরলরৈখিক দূরত্ব না পাওয়া যায়, তাহলে সরণ শূন্য হতে পারে, এটা বলে দেব। আর দূরত্বটা, অতিক্রান্ত দূরত্ব যেটা ডি, এটা কখনো শূন্য হতে পারে না, কারণ
বস্তুর আদি থেকে শেষ অবস্থানের সমস্ত পথের অতিক্রান্ত যে পথ সেটাই তার দূরত্ব। তাই অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না। তো এটা তোমরা ভালোভাবে পড়ে নেবে ব্যাখ্যা সহ গাইড থেকে, তাহলেই হবে। মূলত কথা হলো এই যে সরণ শূন্য হতে পারে কিন্তু দূরত্ব শূন্য হতে পারে না। এখন কথা আসতেছে যে কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য হতে পারে না, না হতে পারে। গড় দ্রুতি বলা হচ্ছে গড় বেগ শূন্য হতে পারে কিন্তু গড় দ্রুতি শূন্য না হতে পারে। এখন দ্রুতি আর বেগের যে সূত্রটা একটু খেয়াল করি, আমাদের এখানে সবকিছু ক্লিয়ার হবে। দ্রুতির যে সূত্রটা আমরা জানি সেটা কি? দ্রুতির সূত্র হচ্ছে দ্রুতি v is equal to d divided by t। দ্রুতি v is equal to d divided by t, এটা হচ্ছে দ্রুতির সূত্র। আচ্ছা, আর বেগের সূত্রটা, বেগ v is equal to s divided by t, এটা হচ্ছে বেগের সূত্র। তো বলা হচ্ছে যে গড় দ্রুতি শূন্য না হলেও গড় বেগ শূন্য হতে পারে, অর্থাৎ গড় বেগ শূন্য হতে পারে, শূন্য হলেও গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না। আমাদের প্রথম সরণ এবং দূরত্বের যে পার্থক্যটা বোঝাইছি এখান থেকেই বিষয়টা ক্লিয়ার। কারণ এখানে আমরা দেখতে পাইতেছি যে এখানে প্রথম সূত্র দ্রুতির ক্ষেত্রে দ্রুতির সূত্রে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব রয়েছে d, এবং বেগের সূত্রে আমাদের রয়েছে সরণ। আমরা একটু আগেই জানছি সরণ শূন্য হতে পারে, কারণ যদি কখনো সরল রৈখিক দূরত্ব যদি না পায় তখন সরণ শূন্য। আর সরণ শূন্য যদি হয় তাহলে আমরা যদি দেখি এই যে বেগ v ইজ ইকুয়াল টু সরণের মান শূন্য হলো, টাইমের মান ধরলাম 10, পুরা বেগের মানটাই হয়ে যাবে শূন্য তখন। তাহলে গড় বেগ শূন্য হতে পারে, গড় বেগ শূন্য হতে পারে। কিন্তু কারণ যদি কোনো অবস্থাতে যদি সরলরৈখিক দূরত্ব অর্থাৎ সরণ না পাই, সরলরৈখিক দূরত্ব যদি না পাই তাহলে সরণ হবে শূন্য। আর শূন্যকে যত টাইম দ্বারাই ভাগ করা হোক না কেন, 10, 20, 30 সবই শূন্য হবে। তো সুতরাং বেগটা শূন্য হতে পারে, ঠিক আছে, গড় বেগটা শূন্য হতে পারে কিন্তু গড় দ্রুতি শূন্য হবে না, কারণ দূরত্বের মানটা d নট ইজ ইকুয়াল টু 0, কারণ দূরত্বের মান শূন্য হবে না। কারণ এটা কি, বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান যতটুকুই সম্পূর্ণ পথটাই হচ্ছে তার দূরত্ব। যেহেতু দূরত্ব শূন্য হয় না, তাই গড় দ্রুতিও শূন্য হবে না, ঠিক আছে, দ্রুতিও শূন্য হবে না। কিন্তু সরণ যদি শূন্য হয় তাহলে বেগ শূন্য হয়ে যাবে, কারণ সরণ আমরা যদি সরলরৈখিক দূরত্ব যদি না পাই কোনো একটা অবস্থাতে, আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব সরলরৈখিক দূরত্ব, সরলরৈখিক দূরত্ব যদি না পাই তাহলে সরণ হয়ে যাবে কি শূন্য। সুতরাং বেগ গড় বেগটাও হয়ে যাবে শূন্য। আর যেহেতু দূরত্বের ক্ষেত্রে যেহেতু দূরত্ব আমরা শূন্য পাইতেছি না, এই কারণে আমরা কি পাবো, এটা দ্রুতি শূন্য, গড় দ্রুতি শূন্য নাও হতেও পারে। আচ্ছা, এখন আমরা আসি পরের যেটা বলছে দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে। তাহলে একই প্রশ্ন যে দ্রুতির পরিবর্তন হতে পারে, দূরত্ব যেহেতু আমরা শূন্য পাইতেছি না, অর্থাৎ দূরত্বের একটা মান পাইতেছি, সুতরাং এটা আমরা দ্রুতির মানটা আমরা কিন্তু শূন্য না হতে পারে, কিন্তু বেগের মান শূন্য হতে পারে। কারণ যদি এই সরণটা যদি সরলরৈখিক দূরত্ব যদি কোথাও না পাই তখন সরণ হয়ে যাবে শূন্য, সরণ হয়ে যাবে শূন্য, সরণ হয়ে যাবে শূন্য, আর হচ্ছে তখন বেগটাও হয়ে যাবে কি শূন্য। শূন্য ভাগ যতই দিই না কেন আমরা সেটা হয়ে যাবে শূন্য। তো সুতরাং বলতে পারি যে বেগ দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে, কারণ এখানে শূন্য পেয়ে যেতে পারি সরলরৈখিক দূরত্ব যদি না পাই সরণের ক্ষেত্রে। সরণ হতে গেলে সরলরৈখিক দূরত্ব হওয়া লাগবে, যেহেতু সরলরৈখিক দূরত্ব না পাইলে শূন্য হয়ে যাবে, সুতরাং বেগটাও শূন্য হবে। এরপরে বস্তুর বলা হয়েছে সরণ
বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। সরণ নির্ভর করে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বের উপর, পথের গতিপথের উপর নির্ভর করে না। জিনিসটাকে আমরা এঁকে দিলেই বোঝা যাবে। একটা ধরলাম, এখানে দিয়ে দেবো, এইভাবে এঁকে দিব এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব। এটা এই গতিপথের উপর কোনো নির্ভর করবে না, নির্ভর করবে এই সরলরৈখিক দূরত্বের উপরে, নির্ভর করবে সরল রৈখিক দূরত্বের উপরে, এই সরল রৈখিক দূরত্বের উপরে। ওকে, আচ্ছা, এটা ব্যাখ্যা করে দিতে হবে। এরপরে বস্তুর ত্বরণ শূন্য হলে বেগ কিরূপ হবে? বস্তুর, আমরা জানি কি, আমরা একটা সূত্র জানি যে ত্বরণের সূত্রটা a is equal to v minus u divided by t। তো ত্বরণের মানটা যদি শূন্য হয় তাহলে বলা হয়েছে যে বেগটা কিরূপ হবে এটা বের করতে হবে। ওকে, তো তাহলে আমরা বের করি, যদি ত্বরণ a is equal to v minus u divided by t হয়, ওকে, তাহলে আমরা যদি এখন ত্বরণের মানটা শূন্য দিই, ত্বরণের মানটা শূন্য দিয়া, তাহলে থাকবে কি ভি মাইনাস ইউ বাই টি, বা শূন্য ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, এটা বলা যেতে পারে। ওকে, এটা যদি হয় এরপরে আমরা বলতে পারি যে, তাহলে এখন যদি এই সমীকরণ থেকে বলা যায়, তাহলে বলা যেতে পারে কি, যে বস্তুর আদি বেগ ইজ ইকুয়াল টু শেষ বেগ বলা যেতে পারে নাকি? ওকে, তাহলে বস্তুর আদি বেগ ইজ ইকুয়াল টু শেষ বেগ বলা যেতে পারে। ওকে, আচ্ছা, তাহলে যদি বস্তুর ত্বরণ যদি শূন্য হয় তাহলে আমাদের যে বেগটা হবে কি, আদি বেগ ইজ ইকুয়াল টু শেষ বেগ। ওকে, বা আমাদের বেগের যে প্রকারভেদটা হবে, যেটা সেরকম মানে প্রকৃতিটা হবে সুষম বেগ। আদি বেগ ইজ ইকুয়াল টু শেষ বেগ, সুতরাং সুষম বেগ বলাই যেতে পারে। আচ্ছা, তো এখন আমরা একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় সব জায়গায় এটা লাগে, এটা যদি বোঝা যায় তাহলে এই ধরনের সকল প্রশ্নই করা যাবে। কথা হচ্ছে যে, বলা হচ্ছে যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি গতি স্পন্দন গতি নয়। সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। প্রথম জানতে হবে যে পর্যায়বৃত্ত গতি কি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে একটা, পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি গতিপথের কোনো একটা বিন্দুকে বারবার অতিক্রম করে, বারবার একটা বিন্দুকে যদি অতিক্রম করে, তখন আমরা বলতেছি যে সেটা কিসের গতি, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। যেমন দোলনার গতিটা, এই একটা বিন্দু, এই বিন্দুকে একবারে আসতেছে, এখানে গেছে, আবার আসতেছে, আবার এখানে যাচ্ছে, আবার এই বিন্দুতে আসছে, এই বিন্দুতে, এই বিন্দু বরাবর। দোলনাটার ক্ষেত্রে একবার এই জায়গায় আসে, এখানে যায়, আবার এখানে আসে, এখানে যায়, আবার এখানে আসে, এখানে যায়, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় পর এই একই বিন্দুকে বারবার অতিক্রম করে। এটাকে আমরা বলতেছি স্পন্দন, এই পর্যায়বৃত্ত গতি। স্পন্দন নয়, পর্যায়বৃত্ত গতি। ওকে, আর স্পন্দন গতিটা কি? স্পন্দন গতির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এই দোলনার গতিটাও স্পন্দন গতি অবশ্য। আর পর্যায়বৃত্ত গতিকে যদি বলা হয় যে, আমরা তো একটা ফ্যান ঘোরে, তাই তো, ফ্যানটার ক্ষেত্রে কি হয়,
এই বিন্দুটাকে বারবার একটা ফ্যান কিন্তু সমান অতিক্রম করে। তো এটাকে আমরা বলতে পারি যে এই বিন্দুগুলো যদি বারবার অতিক্রম করছে একটা নির্দিষ্ট সময় পর পর, অতএব এটা একটা পর্যায়বৃত্ত গতি। আবার এই দোলনার ক্ষেত্রেই বলা যায়, দোলনার ক্ষেত্রে একবার এদিকে এখানে আসছে, এখানে আবার এখানে এসে আবার এখানে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে বারবার অতিক্রম করে। কিন্তু কথা হলো যে স্পন্দন গতির ক্ষেত্রে যেটা হতে হবে, একবার এদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে এভাবে অতিক্রম করতে থাকবে, একবার এদিকে আর বাকি অপর বিপরীত দিকে। তাহলে জিনিসটা হচ্ছে অন্যদিকে যে পর্যায়বৃত্ত মানে যে স্পন্দন গতিটা পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, এটা বুঝতে হবে। এর নির্দিষ্ট সময় একদিকে, বাকি পর্যায়কালে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। দোলনার ক্ষেত্রে এটাই হয়, একবার এদিকে আর একবার বিপরীত দিকে। ঠিক আছে, এটা হচ্ছে দোলনার ক্ষেত্রে এটা হয়। তো এজন্য বলা হচ্ছে যে এখন তাই বলতে পারি যে স্পন্দন গতির ক্ষেত্রে শর্ত হলো অর্ধেক সময় এটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় পর্যায়কালের বিপরীত দিকে। ঠিক আছে, এটা হচ্ছে সত্য হওয়া লাগবে স্পন্দন গতির ক্ষেত্রে। আর পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে সত্য হলো একটা বিন্দুকে বারবার অতিক্রম করতে হবে, তো পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে কিন্তু অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে এমন ঘটনা ঘটে না। সুতরাং বলতেই পারি, যেহেতু স্পন্দন গতির ক্ষেত্রে একটা বিন্দুকে নির্দিষ্ট সময় সময় বারবার অতিক্রম করে দোলনার ক্ষেত্রে, কিন্তু স্পন্দন গতি এজন্য বলা যেতে পারে, যেহেতু একটা বিন্দুকে বারবার অতিক্রম করে, এজন্য স্পন্দন গতিকে বলা যেতে পারে এটা একটা পর্যায়বৃত্ত গতি। কিন্তু পর্যায়বৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি নয়, কারণ পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে এরকম হয় না। যেহেতু পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে স্পন্দন গতির মতো হয় না, এজন্য আমরা বলতেছি যে স্পন্দন গতি কিন্তু স্পন্দন গতির ক্ষেত্রে পর্যায় গতির মতোই, যে একটা বিন্দুকে বারবার অতিক্রম করতেছে একটা সময় নির্দিষ্ট থেকে বাকি অর্ধেক সময় পর্যায়কালের বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। যেহেতু একটা বিন্দুকে বারবার অতিক্রম করে, তাই স্পন্দন গতিও এক ধরনের পর্যায়বৃত্ত গতি, কিন্তু পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়, কারণ সেখানে অর্ধেক সময় নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় পর্যায়কালের বিপরীত দিকে হয় না পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে। এই জন্য বলা হয় যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কারণ পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে এটা বিন্দুকে বারবার অতিক্রম করতে হয়। কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়, কারণ স্পন্দন গতি হতে গেলে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে হতে হবে, কিন্তু পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে এমনটা হয় না। এজন্য বলা হয় সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে। সুতরাং এইগুলো যদি জানা হয়ে যায়, তাহলে দ্বিতীয় অধ্যায়ের আমাদের 90% পাওয়া। ওকে, কারণ এগুলাই মূলত ঘুরে ফিরে। ঠিক আছে, এগুলো দেখলেই এরপরে এগুলো করার এখানে বুঝিয়ে দিলাম, এরপরে গাইডে তুমি দেখো, তোর অধিকাংশ প্রশ্নে হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং বাকি যেগুলো আছে সেগুলো করে নিবে। আমি তো মূলত কয়েকটা দেখালাম আর কি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।